আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই সময় আপনারা সবাই যোগের শক্তিতে এবং আন্তর্জাতিক যোগ দিবসের স্মৃতিমালায় পরিপূর্ণ হয়ে আছেন। এবারেও ২১শে জুন দেশে ও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছেন। আপনাদের মনে আছে ১০ বছর আগে এর সূচনা হয়েছিল। এরপর থেকে বিগত ১০ বছরে প্রতিবার এই কর্মসূচি আগের চেয়েও আরও সমৃদ্ধ চেহারা পাচ্ছে। আর সেটাই সংকেত দিচ্ছে অনেক অনেক বেশি মানুষ নিজেদের নিত্য জীবনচর্যায় যোগকে আপন করে নিচ্ছেন। আমরা এবারে যোগ দিবসের অনেক আকর্ষণীয় ছবি দেখতে পেয়েছি। বিশাখাপত্তনমের সমুদ্র উপকূলে ৩ লক্ষ মানুষ একসঙ্গে যোগ চর্চা করেছেন। বিশাখাপত্তনমেই আরও একটি অসাধারণ দৃশ্য সামনে এসেছে। সেখানে ২০০০-এর বেশি আদিবাসী পড়ুয়া ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছেন। ভাবুন, কতটা শৃঙ্খলা, কতটা সন্নিষ্ঠ হলে এটা করা যায়। আমাদের নৌবাহিনীর জাহাজগুলিতেও যোগচর্চার অনিন্দ্য সুন্দর ঝলক দেখা গেছে। তেলেঙ্গানায় ৩,০০০ দিব্যাঙ্গ বন্ধু একসঙ্গে যোগ শিবিরে অংশগ্রহণ করেছেন। তাঁরা দেখিয়েছেন কিভাবে যোগচর্চা ক্ষমতায়নের মাধ্যমে হয়ে উঠতে পারে। দিল্লির মানুষ যোগকে স্বচ্ছ যমুনার শপথের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগ চর্চা করেছেন। জম্মু ও কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলপথের সেতু চিনাব সেতুতে যোগ চর্চা করেছেন। হিমালয়ের বরফাবৃত শৃঙ্গ এবং আইটিবিপির জওয়ান, সেখানেও দেখা গেল যোগচর্চা দৃশ্য। সাহসিকতা আর সাধনা যেন পাশাপাশি চলেছে। গুজরাটের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভাদনগরে ২১২১ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করলেন এবং নতুন নজির তৈরি হল। নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস, বিশ্বের প্রতিটি বড় শহর থেকে যোগচর্চার ছবি এসেছে এবং প্রতিটি ছবিতে একটা বিশেষ বিষয় ছিল শান্তি, স্থিতিশীলতা এবং ভারসাম্য। এবারের ভাবনাও ছিল খুবই বিশেষ রকমের। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, মানে দাঁড়াচ্ছে এক পৃথিবী, এক স্বাস্থ্য। আর সেটা শুধুমাত্র একটা স্লোগান ছিল না, এ হলো এক লক্ষ্য যা আমাদের বসুধৈব কুটুম্বকমের উপলব্ধি যোগান দেয়। আমি বিশ্বাস করি এবারে যোগ দিবসের মহিমান্বিত ছবি অনেক বেশি মানুষকে যোগাভ্যাস গ্রহণে অবশ্যই অনুপ্রাণিত করে থাকবে। আমার প্রিয় দেশবাসী, যখন কেউ তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন, তার মনে একটাই ভাবনা সবার আগে মনে আসে, চলো হে, ডাক পড়েছে। এই ভাবনাই আমাদের ধার্মিক অভিযাত্রার প্রাণ। এই অভিযাত্রা শারীরিক শৃঙ্খলার, মনের শুদ্ধতার, পারস্পরিক প্রেম ও সৌভ্রাতৃত্বের, পরমেশ্বরে সংযুক্তির মাধ্যম। এছাড়াও এই অভিযাত্রার আরও একটি দিক আছে। এই ধার্মিক অভিযাত্রাগুলি সেবামূলক কাজের সুযোগ পাওয়ার এক মহা আয়োজনও বটে। যখন কোনো তীর্থযাত্রার আয়োজন হয়ে থাকে, তখন যত বেশি মানুষ অংশগ্রহণ করেন, তার চেয়েও বেশি মানুষ লেগে পড়েন তীর্থযাত্রীদের সেবা করার কাজে। স্থানে স্থানে ভান্ডারা ও লঙ্গরের আয়োজন করা হয়। মানুষ রাস্তার ধারে পানীয় জলের সত্র স্থাপন করেন। সেবার মনোভাব নিয়ে চিকিৎসা শিবির এবং অন্য সুযোগ সুবিধাগুলির ব্যবস্থা করা হয়। অনেকে নিজের খরচে তীর্থযাত্রীদের জন্য ধর্মশালার আয়োজন করেন এবং তাঁদের থাকার ব্যবস্থা করেন। বন্ধুরা, দীর্ঘ সময় বাদে কৈলাস মানস সরোবর যাত্রার শুভ সূচনা হয়েছে। কৈলাস মানস সরোবর মানে ভগবান শিবের পবিত্র ধাম। হিন্দু, বৌদ্ধ, জৈন প্রতিটি ধর্মীয় পরম্পরায় কৈলাসকে শ্রদ্ধা এবং ভক্তির কেন্দ্রস্থল হিসেবে মানা হয়। বন্ধুরা, ৩রা জুলাই থেকে পবিত্র অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। আর শ্রাবণ মাস শুরু হতেও মাত্র কয়েকটা দিনই বাকি আছে। এইমাত্র কয়েকটা দিন আগে আমরা ভগবান জগন্নাথের রথযাত্রাও দেখেছি। ওড়িশা হোক, গুজরাট হোক বা দেশের অন্য যে কোনো প্রান্তে লক্ষ লক্ষ ভক্ত এই যাত্রায় অংশগ্রহণ করেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই যাত্রাগুলি এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনার প্রতিফলন। যখন আমরা পরিপূর্ণ শ্রদ্ধা, নিষ্ঠা এবং সম্পূর্ণ শৃঙ্খলায় আমাদের ধর্মীয় যাত্রা সম্পন্ন করি, তখন আমরা তার সুফলও পাই। তীর্থযাত্রায় যাওয়া সকল সৌভাগ্যবান যাত্রীদের প্রতি আমার শুভেচ্ছা। সেবার মনোভাব নিয়ে যারা এই যাত্রাগুলিকে সফল এবং নিরাপদ করার জন্য নিযুক্ত আছেন, আমি তাদেরও সাধুবাদ জানাই।
আমার প্রিয় দেশবাসী, এখন আমি আপনাদের দেশের এমন দুটি প্রাপ্তির কথা বলতে চাই যা আপনাদের গর্বে ভরিয়ে দেবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি এই প্রাপ্তির বিষয়গুলি নিয়ে আলোচনা করছে। ডব্লিউএইচও মানে বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং আইএলও মানে আন্তর্জাতিক শ্রম সংস্থা আমাদের দেশের এই প্রাপ্তিগুলির ব্যাপক প্রশংসা করেছে। প্রথম প্রাপ্তির বিষয়টি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত। আপনাদের অনেকেই হয়তো চোখের রোগ ট্র্যাকোমা সম্পর্কে শুনেছেন। এই রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। একটা সময় ছিল যখন দেশের অনেক জায়গায় এই রোগটি সাধারণভাবে সহজলভ্য ছিল। যদি যত্ন না নেওয়া হয় তাহলে এই রোগ ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারানোর কারণ হয়ে উঠতে পারে। আমরা ট্র্যাকোমাকে শেকড়শুদ্ধ নির্মূল করার সংকল্প নিয়েছি। আর আমি আপনাদের খুবই আনন্দের সঙ্গে জানাতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচও ভারতকে ট্র্যাকোমা মুক্ত ঘোষণা করেছে। এখন ভারত ট্র্যাকোমা মুক্ত দেশে পরিণত হয়েছে, আর তা হল লক্ষ লক্ষ মানুষের কঠোর পরিশ্রমের ফল, যারা অক্লান্তভাবে না থেমে এই রোগের বিরুদ্ধে লড়াই করেছেন। এই সাফল্য আমাদের স্বাস্থ্যকর্মীদের। স্বচ্ছ ভারত অভিযান একে নির্মূল করতে অনেক সাহায্য করেছে। এই সাফল্যে জল জীবন মিশনেরও বড় অবদান ছিল। আজ যখন প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে বিশুদ্ধ জল সরবরাহ করা হচ্ছে, তখন এই ধরনের রোগের ঝুঁকি কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়টি প্রশংসা করেছে যে ভারত কেবল এই রোগ মোকাবিলাই করেনি, বলা যায় পাশাপাশি এর মূল কারণগুলিও দূর করেছে। বন্ধুরা, আজ ভারতের মোট জনসংখ্যার বেশিরভাগই কোনো না কোনো সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণ করছে এবং সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জনসংখ্যার ৬৪%-এরও বেশি এখন কোনো না কোনো সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে। সামাজিক সুরক্ষা হল বিশ্বের বৃহত্তম আওতাভুক্তির ব্যবস্থাগুলির মধ্যে একটি। আজ দেশের প্রায় ৯৫ কোটি মানুষ কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেখানে ২০১৫ পর্যন্ত সরকারি প্রকল্পগুলি ২৫ কোটিরও কম মানুষের কাছে পৌঁছতে পারছিল। বন্ধুরা, ভারত স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধির ভাবনা এগিয়ে চলেছে, আর তা সামাজিক ন্যায় বিচারেরও একটি উজ্জ্বল ছবি তুলে ধরছে। এই সাফল্যগুলি সেই বিশ্বাসের জন্ম দিয়েছে যে আগামী সময় আরও ভালো হবে এবং প্রতিটি ক্ষেত্রে ভারত শক্তিশালী হয়ে উঠবে। আমার প্রিয় দেশবাসী, জনসাধারণের অংশীদারিত্বের শক্তিতে বড় বড় সংকটও কাটিয়ে ওঠা সম্ভব। আমি আপনাদের জন্য একটি অডিও চালাবো। এই অডিওতে আপনারা সেই সংকটের ভয়াবহতা বুঝতে পারবেন। সেই সংকট কত বড় ছিল, প্রথমে সেটি শুনুন এবং বুঝুন। आखिर ये जो जुल्म हुआ 2 साल तक, जुल्म तो 5-7 साल से शुरू हो गया था, मगर वो शिखर पर पहुंच गया है 2 साल में, जब इमरजेंसी लोगों पर ठोक दी और अमानुषी बर्ताव लोगों के साथ किया गया। लोगों के स्वतंत्रता के हक छीन लिए गए, अखबारों को कोई स्वतंत्रता न रही, न्यायालय बिल्कुल निर्बल बना दिए गए और जिस ढंग से 1 लाख से ज्यादा लोगों को जेल में बंद कर दिए और फिर अपने मनमानी राज की ओर से होती रही, उसकी मिसाल दुनिया के इतिहास में भी मिलना मुश्किल है। আসলে এই নিপীড়ন যা ২ বছর ধরে চলল, সেই নিপীড়ন তো শুরু হয়েছিল ৫-৭ বছর আগে থেকেই, কিন্তু ২ বছরের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যখন জনগণের উপর জরুরি অবস্থা জারি করা হয় এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। মানুষের স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সংবাদপত্রের কোনো স্বাধীনতা অবশিষ্ট ছিল না, আদালতগুলিকে সম্পূর্ণ দুর্বল করে দেওয়া হয়েছিল, আর যেভাবে ১ লক্ষেরও বেশি মানুষকে জেলে পুরে রাখা হয়েছিল এবং তারপর স্বেচ্ছাচারী শাসন চলতে থাকল, পৃথিবীর ইতিহাসেও এর উদাহরণ খুঁজে পাওয়া কঠিন। বন্ধুরা, এই কণ্ঠস্বরটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মোরারজি ভাই দেশাইয়ের। তিনি জরুরি অবস্থা সম্পর্কে সংক্ষেপে কিন্তু খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন। আপনি ভাবতে পারেন সেই সময়টা কেমন ছিল। যারা জরুরি অবস্থা জারি করেছিল তারা কেবল আমাদের সংবিধানকেই হত্যা করেনি, বরং বিচার বিভাগকে তাদের কৃতদাস বানিয়ে রাখতে চেয়েছিল। এই সময়কালে
ব্যাপকভাবে মানুষ নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন অনেক উদাহরণ আছে যা কখনো ভোলা যাবে না। জর্জ ফার্নান্ডেস সাহেবকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, অনেক মানুষকে তীব্র নির্যাতনের শিকার করা হয়েছিল। MISA বা মিসা আইনে যে কাউকে ঠিক এভাবেই গ্রেপ্তার করা যেত। ছাত্রছাত্রীদেরও হয়রানি করা হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। বন্ধুরা, সেই সময়কালে গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষ একই রকম অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু এটাই ভারতের জনগণের শক্তি। তারা মাথা নত করেননি, ভেঙে পড়েননি এবং গণতন্ত্রের সঙ্গে কোনো আপোষ মেনে নেননি। শেষ পর্যন্ত জনগণ জয়লাভ করল, জরুরি অবস্থা তুলে নেওয়া হলো এবং যারা তা জারি করেছিল তারা পরাজিত হল। বাবু জগজীবন রামজি এ বিষয়ে খুব জোরালোভাবে তার মতামত প্রকাশ করেছিলেন। बहनों और भाइयों, पिछला चुनाव चुनाव नहीं था, भारत की जनता का एक महान अभियान था। उस समय के परिस्थितियों को बदल देने का, तानाशाही के धारा को मोड़ देने का और भारत में प्रजातंत्र के बुनियाद को मजबूत कर देने का। বোনেরা এবং ভাইয়েরা, গত নির্বাচনটি শুধুমাত্র একটি নির্বাচন ছিল না। সেই সময়ের পরিস্থিতি পরিবর্তন করতে, একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিমুখ ঘুরিয়ে দিতে এবং ভারতে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সেটি ছিল ভারতের জনগণের এক মহান অভিযান। অটলজিও তখন নিজস্ব ঢঙে যে কথা বলেছিলেন সেটাও আপনাদের অবশ্যই শোনা উচিত। बहनों और भाइयों, देश में जो कुछ हुआ उसे केवल चुनाव नहीं कह सकते। एक शांतिपूर्ण क्रांति हुई है। लोक शक्ति की लहर ने लोकतंत्र की हत्या करने वालों को इतिहास के कूड़ेदान में फेंक दिया है। বোনেরা ও ভাইয়েরা, দেশে যা কিছু ঘটেছে তার জন্য কেবল নির্বাচনকে দায়ী করা যাবে না। একটি শান্তিপূর্ণ বিপ্লব ঘটেছে। জনশক্তির ঢেউ গণতন্ত্র হত্যাকারীদের ইতিহাসে রাস্তা মোড়ে ফেলে দিয়েছে। বন্ধুরা, মাত্র কয়েকদিন আগে দেশে জরুরি অবস্থা জারির 50 বছর পূর্ণ হয়েছে। আমরা এই দেশের মানুষ সংবিধান হত্যা দিবস উদযাপন করেছি। আমাদের সর্বদা সেই সকল ব্যক্তিদের মনে রাখা উচিত যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন, আর সেটা আমাদের সংবিধানকে শক্তিশালী রাখার জন্য সদা জাগ্রত থাকতে অনুপ্রাণিত করে। আমার প্রিয় দেশবাসী, আপনারা একটুখানি একটি ছবির কল্পনা করুন। সকালের রোদ পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে, ধীরে ধীরে আলো সমতলের দিকে এগুচ্ছে এবং সেই আলোর সঙ্গেই এগিয়ে চলেছে ফুটবল প্রেমীদের দল। বাঁশি বাজার কয়েক মুহূর্তের মধ্যেই মাঠ গর্জে ওঠে হাততালি আর স্লোগানে। প্রতিটি পাস, প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উৎসাহ। আপনারা ভাবছেন এটা কোন সুন্দর জগতের কথা বলা হচ্ছে? বন্ধুদের বলি, এই ছবিটা আসামের এক গুরুত্বপূর্ণ অঞ্চল বোডোল্যান্ডের বাস্তবতা। আজ বোডোল্যান্ড তার এক নতুন রূপ নিয়ে দেশের সামনে উপস্থিত। এখানকার যুব সমাজের মধ্যে যে উদ্যম আছে, যে আত্মবিশ্বাস আছে, সেটা ফুটবল মাঠে সবচেয়ে বেশি চোখে পড়ে। বড় টেরিটোরিয়াল এরিয়াতে বোডোল্যান্ড CEM কাপের আয়োজন করা হচ্ছে। এটা শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একতা এবং আশার এক উৎসবে পরিণত হয়েছে। 3007 শতাধিক দল, প্রায় 70,000 খেলোয়াড় এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় আমাদের মেয়েদের অংশগ্রহণ। এই পরিসংখ্যান বোডোল্যান্ডে এক বিশাল পরিবর্তনের কথা বলছে। বোডোল্যান্ড এখন দেশের ক্রীড়া মানচিত্রে, স্পোর্টস ম্যাপে তার জ্যোতি আরও বাড়িয়ে তুলছে। বন্ধুগণ, একটা সময় ছিল যখন সংঘর্ষই ছিল এখানকার পরিচয়। তখন এখানকার যুবকদের পথ ছিল সীমিত, কিন্তু আজ তাদের চোখে নতুন স্বপ্ন আর অন্তরে রয়েছে আত্মনির্ভরতার সাহস। এখান থেকে উঠে আসা ফুটবল খেলোয়াড়েরা এখন বৃহৎ স্তরে নিজেদের পরিচিতি গড়ে তুলছে। হালিচারণ নার্জারি, দুর্গা বড়ো, অপূর্ব নার্জারি, মনবীর বসুমতারি, এগুলো শুধু ফুটবল খেলোয়াড়ের নাম নয়, এরা সেই নতুন প্রজন্মের পরিচয় যারা বোডোল্যান্ডকে মাঠ থেকে জাতীয় মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এদের মধ্যে অনেক সীমিত সম্পদের মধ্যে অনুশীলন করেছে, কেউ কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের পথ তৈরি করেছে। আর আজ দেশের অগণিত ছোট ছোট শিশু এদের নাম করে নিজেদের স্বপ্ন শুরু করে। বন্ধুরা, যদি আমাদের নিজেদের সামর্থ্যকে বিস্তৃত করতে হয়, তাহলে আগে আমাদের নিজেদের ফিটনেস ও সুস্থতার দিকে মন দিতে হবে। শুধুমাত্র ফিটনেসের জন্য, স্থূলতা কমানোর জন্য আমার পরামর্শটি মনে আছে তো? খাবারে 10% তেল কমাও,
মোটা হওয়া কমাও। যখন তোমরা ফিট থাকবে তখন জীবনেও আরও বেশি করে সুপারহিট হবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের ভারত যেমন তার আঞ্চলিক, ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত, তেমনি শিল্প, হস্তশিল্প, দক্ষতার বৈচিত্র্য আমাদের দেশের একটি বড় গুণ। আপনি যে অঞ্চলে যাবেন সেখানকার কোনো না কোনো বিশেষ ও স্থানীয় জিনিস সম্পর্কে জানতে পারবেন। আমরা প্রায়ই মন কি বাতে দেশের এমন অনন্য পণ্যের কথা বলি, তেমনি একটি পণ্য হলো মেঘালয়ের এরি সিল্ক। এটি কিছুদিন আগেই জিআই ট্যাগ পেয়েছে। এরি সিল্ক মেঘালয়ের জন্য এক ঐতিহ্যের মতো। এখানকার জনজাতিরা, বিশেষত খাসি সমাজের মানুষ, প্রজন্মের পর প্রজন্ম ধরে একে লালন করেছেন এবং নিজেদের দক্ষতা দিয়ে সমৃদ্ধ করেছেন। এই সিল্কের এমন অনেক বৈশিষ্ট্য আছে যা একে অন্যান্য কাপড় থেকে আলাদা করে তোলে। এর সবচেয়ে বিশেষ দিক হল এর প্রস্তুতির প্রক্রিয়া। এই সিল্ক যেসব রেশম পোকা তৈরি করে তাদের থেকে সিল্ক সংগ্রহ করতে পোকাগুলোকে মারা হয় না, তাই একে অহিংসা সিল্কও বলা হয়। আজকাল সারা বিশ্বে এমন পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে যাতে কোনো হিংসা না হয় এবং যার প্রকৃতির উপর কোনো খারাপ প্রভাব না পড়ে। তাই মেঘালয়ের এরি সিল্ক বিশ্ববাজারের জন্য এক উপযুক্ত পণ্য। এর আরেকটি বিশেষত্ব হল এই সিল্ক শীতে গরম রাখে আর গ্রীষ্মে শীতলতা দেয়। এই বৈশিষ্ট্য একে অধিকাংশ জায়গার জন্য উপযোগী করে তোলে। মেঘালয়ের মহিলারা এখন স্বসহায়ক দলের মাধ্যমে তাদের এই ঐতিহ্যকে আরও বৃহৎ স্তরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মেঘালয়ের মানুষদের এরি সিল্কের জিআই ট্যাগ প্রাপ্তির জন্য অভিনন্দন জানাই। আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, আপনারাও এরি সিল্ক দিয়ে তৈরি পোশাক অবশ্যই ব্যবহার করে দেখুন। এবং হ্যাঁ, খাদি, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, ভোকাল ফর লোকালকেও আপনাদের সবসময় মনে রাখতে হবে। যদি ক্রেতারা কেবলমাত্র ভারতে তৈরি পণ্য কেনেন আর ব্যবসায়ীরা কেবলমাত্র ভারতে তৈরি পণ্যই বিক্রি করেন, তবে আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন শক্তি পাওয়া যাবে। আমার প্রিয় দেশবাসী, মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নের মন্ত্র ভারতকে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আমাদের মা, বোন, মেয়েরা আজ শুধু নিজেদের জন্য নয়, পুরো সমাজের জন্য এক নতুন দিশা তৈরি করেছেন। আপনি যদি তেলেঙ্গানার ভদ্রাচলমের মহিলাদের সাফল্য সম্পর্কে জানেন, তাহলে আপনারাও ভালো লাগবে। এই মহিলারা একসময় খেতে মজুরের কাজ করতেন, রোজগারের জন্য দিনভর কঠোর পরিশ্রম করতেন। আজ সেই মহিলারাই মিলেটস অর্থাৎ শ্রীঅন্ন দিয়ে বিস্কুট তৈরি করছেন। ভদ্রাদি মিলেট ম্যাজিক নামে এই বিস্কুট হায়দ্রাবাদ থেকে লন্ডন পর্যন্ত যাচ্ছে। ভদ্রাচলমের এই মহিলারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বন্ধুগণ, এই মহিলারা আরও একটি প্রশংসনীয় কাজ করেছেন। তারা গিরি স্যানিটারি প্যাডস তৈরি করা শুরু করেছেন। মাত্র 3 মাসের মধ্যে 40,000 প্যাড তৈরি করেছেন এবং সেগুলো স্কুল ও আশেপাশের অফিসগুলোতে পৌঁছে দিয়েছেন, তাও আবার অত্যন্ত সস্তা দামে। বন্ধুগণ, কর্ণাটকের কলবুর্গির মহিলাদের কৃতিত্ব অসাধারণ। তারা জোয়ার রুটিকে এক ব্র্যান্ডে পরিণত করেছেন। তারা যে কোঅপারেটিভ গড়েছেন তাতে প্রতিদিন 3,000-এরও বেশি রুটি তৈরি হচ্ছে। এই রুটির গন্ধ এখন শুধু গ্রামেই সীমাবদ্ধ নেই। বেঙ্গালুরুতে একটি বিশেষ কাউন্টার খোলা হয়েছে। অনলাইন ফুড প্ল্যাটফর্মগুলিতে অর্ডার আসছে। কলবুর্গির এই রুটি এখন বড় শহরের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এর অসাধারণ প্রভাব পড়েছে এই মহিলাদের উপর, তাদের আয় বাড়ছে। বন্ধুগণ, বিভিন্ন রাজ্যের এই গল্পগুলোর মুখগুলো আলাদা হলেও তাদের দীপ্তি কিন্তু এক। এই দীপ্তি আত্মবিশ্বাসের, আত্মনির্ভরতার। এমনই এক মুখ হলেন মধ্যপ্রদেশের সুমা উইকো। সুমাজির প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বালাঘাট জেলার কাটাগনি ব্লকের স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়ে মাশরুম চাষ ও পশুপালনের প্রশিক্ষণ নিয়েছেন। এর ফলে তাঁর আত্মনির্ভরতার পথ খুলে গেছে। সুমা উইকের আয় বাড়লেও তিনি তাঁর কাজের পরিসরও বাড়িয়েছেন। ছোট্ট একটি উদ্যোগ থেকে শুরু হওয়া এই যাত্রা এখন পৌঁছে গেছে দিদি ক্যান্টিন এবং থার্মাল থেরাপি সেন্টারে। দেশের নানা প্রান্তে এমন অসংখ্য মহিলা আছেন যারা নিজেদের ভাগ্য তো বদলাচ্ছেনই, সঙ্গে দেশের ভাগ্য বদলে দিচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন আগে ভিয়েতনামের বহু মানুষের কাছ থেকে আমি বিভিন্ন মাধ্যমে বার্তা পেয়েছি। এই বার্তার প্রতিটি লাইনে ছিল শ্রদ্ধা, ছিল অন্তরঙ্গতা, তাদের অনুভূতি ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। তারা ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ রেলিক্সের দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তাদের শব্দে যে আবেগ ছিল তা কোনো আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের থেকেও বড় ছিল। বন্ধুগণ, মূলত ভগবান বুদ্ধের এই পবিত্র অবশেষগুলি অন্ধ্রপ্রদেশের
পালনাড়ু জেলার নাগার্জুন কোন্ডায় আবিষ্কৃত হয়েছিল। এই স্থানের সঙ্গে বৌদ্ধ ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। বলা হয়ে থাকে একসময় স্থানে শ্রীলঙ্কা ও চীন সহ দূর দূরান্ত থেকে মানুষ আসতেন। বন্ধুগণ, গত মাসে ভগবান বুদ্ধের এই পবিত্র অবশেষগুলো ভারত থেকে ভিয়েতনামে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে 9টি আলাদা আলাদা স্থানে সেগুলোকে জনসাধারণের দর্শনের জন্য রাখা হয়েছিল। ভারতের এই উদ্যোগ এক প্রকারে ভিয়েতনামের জন্য এক জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আপনি কল্পনা করতে পারেন, প্রায় 10 কোটির জনসংখ্যার ভিয়েতনামে 1.5 কোটিরও বেশি মানুষ ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের দর্শন করেছেন। সোশ্যাল মিডিয়ায় আমি যে ছবি ও ভিডিও দেখেছি তা অনুভব করিয়েছে যে ভক্তির কোনো সীমানা হয় না। বৃষ্টি হোক বা তীব্র রোদ, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। শিশু, প্রবীণ, বিশেষভাবে সক্ষম মানুষ সবাই আবেগে আপ্লুত ছিলেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, জ্যেষ্ঠ মন্ত্রী সবাই শ্রদ্ধায় নতমস্তক ছিলেন। এই যাত্রার প্রতি সেখানে মানুষের যে সম্মান ছিল তা এতটাই গভীর ছিল যে ভিয়েতনাম সরকার এটি আরও 12 দিনের জন্য বাড়ানোর অনুরোধ করেছিল এবং ভারত তখন সানন্দে সেই অনুরোধ রক্ষা করেছিল। বন্ধুগণ, ভগবান বুদ্ধের চিন্তায় এমন এক শক্তি রয়েছে যা দেশ, সংস্কৃতি, মানুষকে এক সুতোর বন্ধনে আবদ্ধ করে। এর আগে ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ থাইল্যান্ড ও মঙ্গোলিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেও একই রকম ভক্তির আবেগ দেখা গিয়েছিল। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা রাজ্যের বৌদ্ধস্থলগুলি ভ্রমণ করুন। এটি একদিকে যেমন একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে, তেমনি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ার একটি সুন্দর সুযোগও হবে। আমার প্রিয় দেশবাসী, এই মাসে আমরা সবাই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি। আমি আপনাদের হাজার হাজার বার্তা পেয়েছি। অনেকেই তাদের আশেপাশের সেসব বন্ধুদের কথা বলেছেন যারা একাই পরিবেশ রক্ষার জন্য পথে নেমে পড়েছিলেন। তারপরে তাদের সঙ্গে গোটা সমাজও যুক্ত হয়ে যায়। সবার এই আবেদন আমাদের পৃথিবীর জন্য এক বিশাল শক্তিতে পরিণত হচ্ছে। পুনের শ্রী রমেশ খারমালেজি তাঁর কাজ জানলে আপনাদের খুব অনুপ্রেরণা হবে। যখন সপ্তাহান্তে মানুষ বিশ্রাম নেন, তখন রমেশজি এবং তাঁর পরিবার কোদাল ও ফাওড়া নিয়ে বেরিয়ে পড়েন। কোথায় যায় জানেন? জুন্নারের পাহাড়ের দিকে। রোদ হোক বা খাড়া চড়াই, তাঁদের পা থামে না। তারা ঝোপঝাড় পরিষ্কার করেন, জল ধরে রাখার জন্য খাদ বা ট্রেঞ্চ খনন করেন এবং বীজ বপন করেন। মাত্র 2 মাসে তিনি 70টি খাদ তৈরি করেছেন। রমেশজি অনেক ছোট ছোট জলাধার তৈরি করছেন, শত শত গাছ লাগিয়েছেন। তিনি একটি অক্সিজেন পার্কও গড়ে তুলছেন। ফলাফল হলো এখন সেখানে আবার পাখিরা ফিরে আসছে। বন্য জীবনের নতুন প্রাণ ফিরে এসেছে। বন্ধুগণ, পরিবেশের জন্য আরেকটি সুন্দর উদ্যোগ দেখা গেছে গুজরাটের আহমেদাবাদ শহরে। এখানে পৌর নিগম শুরু করেছে মিশন ফর মিলিয়ন ট্রিজ অভিযান, যার লক্ষ্য হচ্ছে লক্ষ লক্ষ গাছ লাগানো। অভিযানের একটি বিশেষ দিক হল সিঁদুর বন। এই বন অপারেশন সিঁদুরের বীরদের প্রতি উৎসর্গ করা হয়েছে। সিঁদুর গাছের চারা লাগানো হচ্ছে সেই সাহসীদের স্মৃতিতে যারা দেশের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। এখানে আরেকটি অভিযানে নতুন গতি আনা হয়েছে, তা হচ্ছে এক পেড় মা কে নাম। অভিযানের অধীনে দেশে ইতিমধ্যেই কোটি কোটি গাছ রোপণ করা হয়েছে। আপনিও আপনার গ্রাম বা শহরে চলতে থাকা এমন কোনো অভিযানে অবশ্যই অংশ নিন। গাছ লাগান, জল বাঁচান, পৃথিবীর সেবা করুন। কারণ যখন আমরা প্রকৃতিকে রক্ষা করি, তখন আসলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করি। বন্ধুরা, মহারাষ্ট্রের এক গ্রামও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ছত্রপতি সম্ভাজিনগর জেলায় একটি গ্রাম, পঞ্চায়েতের নাম পাটোদা। এই হল এক কার্বন নিরপেক্ষ গ্রাম পঞ্চায়েত। এই গ্রামে কেউ তাদের বাড়ির বাইরে আবর্জনা ফেলেন না। প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের জন্য একটি সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। নোংরা জলও এখানে পরিশোধন করা হয়। পরিচ্ছন্ন না করে কোনো জল নদীতে যেতে দেওয়া হয় না। এখানে গোবরের শুকনো নির্যাস ব্যবহার করে শেষকৃত্য সম্পন্ন হয় এবং সৎকারের ছাই ব্যবহার করে মৃত ব্যক্তির নামে একটি গাছ লাগানো হয়। এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতাও দেখার মতো। যখন ছোট ছোট অভ্যাসগুলি সম্মিলিত শপথে পরিণত হয়, তখন বড় পরিবর্তন নিশ্চিত। আমার প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সকলের দৃষ্টি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকেও। ভারত এক নতুন ইতিহাস তৈরি করেছে। গতকাল আমি গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লার সঙ্গে কথা বলেছি। শুভ্রাংশুর সঙ্গে আমার কথোপকথনও আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই মুহূর্তে শুভ্রাংশুকে আরও কয়েকদিন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকতে হবে। আমরা এই মিশন সম্পর্কে আরও কথা বলবো, তবে মন কি বাতের পরবর্তী পর্বে।
এবার এই পর্বে আপনাদের বিদায় জানানোর সময় হয়ে এসেছে, কিন্তু বন্ধুরা, যাওয়ার আগে আমি আপনাদের একটি বিশেষ দিনের কথা মনে করিয়ে দিতে চাই। 1 জুলাই, পরশু অর্থাৎ 1 জুলাই আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, চিকিৎসক এবং সিএকে সম্মান জানাই। এই দুই পেশার মানুষই সমাজের এমন স্তম্ভ যারা আমাদের জীবনকে আরো উন্নত করেন। চিকিৎসকরা আমাদের স্বাস্থ্যের রক্ষক, আর সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের অর্থনৈতিক জীবনের পথপ্রদর্শক। সকল চিকিৎসক এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতি আমার শুভেচ্ছা। বন্ধুরা, আমি সবসময় আপনাদের পরামর্শের জন্য অপেক্ষা করি। মন কি বাতের পরবর্তী পর্বটি আপনাদের পরামর্শ দিয়ে আরও সমৃদ্ধ হবে। আমরা আবার নতুন জিনিস নিয়ে, নতুন অনুপ্রেরণা নিয়ে, দেশবাসীর নতুন প্রাপ্তির কথা নিয়ে মিলিত হব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।